বাজেট, ঠিক আছে তো, ক্যাশ বাজেট, ঠিক আছে তো, টপিকটার নাম হচ্ছে ক্যাশ বাজেট, ঠিক আছে তো। তো পরীক্ষায় যেটা আসছে বাজেট এন্ড বাজেটারি কন্ট্রোল থেকে পরীক্ষায় 10 মার্কস আসবে, 10 মার্কস আসবে। তো 10 মার্কসের মতো সিলেবাসে যেটা আছে ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট আর আছে পার্চেজ বাজেট। পার্চেজ বাজেট আসবে না পরীক্ষায়, ঠিক আছে তো। তোর আসবে ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেট, এই দুটোর মধ্যেই আসবে পরীক্ষায়, ঠিক আছে তো। তো আমি এখন ক্যাশ বাজেটটা করছি, ফ্লেক্সিবল বাজেট কারোর ভয় লাগে না, ভয় কারোর ফ্লেক্সিবল বাজেট লাগে না, ভয় লাগে কার জানিস তো, ক্যাশ বাজেট, কারণ এটা একটু লেন্দি অঙ্ক হয়, অঙ্কটা লেন্দি হয়, ঠিক আছে তো। ক্যাশ বাজেটটা ভালো করে শিখতে হবে এবং 10 মার্কস আছে, পুরো 10 মার্কস এবং কভার দেবে। জানিস তো কি কি চ্যাপ্টার, সিইপি অ্যানালাইসিস 20 মার্কস, মানে মার্জিনাল কস্টিং 20 মার্কস, ঠিক আছে তো। তারপর স্ট্যান্ডার্ড কস্টিং 20 মার্কস, আর রইলো কি বাজেট 10 মার্কস। এই তিনটেই হচ্ছে তোর মেন স্কোরিং পেপার, মেন স্কোরিং এই তিনটে 50 মার্কস, আর বাকিগুলো তো আছে বোনাস, ওইগুলো আমি বললাম না। মেনলি এই 50 মার্কস, এখানে 80 এর মধ্যে 50 মার্কস, এখান দিয়ে আসল তোকে নাম্বার তুলতে হবে, ঠিক আছে তো। বাকি আরো আগে বলি স্যার অ্যাক্টিভিটি বেস কস্টিং আছে, ওটা তো 16 চ্যাপ্টার, শর্ট টার্ম ডিসিশন মেকিং 16 চ্যাপ্টার, কোনো অসুবিধা নেই, ওইগুলো তো করবোই, ওইগুলো কোনো অসুবিধা নেই। তো দেখ কোশ্চেনটা পড়ছি, কোন সালে এসেছিল, 2007 অনার্স। আমি না দেখ অঙ্কটা বেছেছি, বিশাল বড় অঙ্ক, এই অঙ্কটা বিশাল বড় অঙ্ক বেছেছি, এর মধ্যে সব পয়েন্ট পেয়ে যাই, বুঝতে পারলি তো, এই জন্য এই অঙ্কটা বেছেছি। এই অঙ্কটা পরীক্ষায় আসবে বলেই করছি না, বাট ক্যাশ বাজেট ইম্পর্টেন্ট, এই অঙ্কর মধ্যে সমস্ত এন্ট্রি আছে, তাহলে এই এরকম একটা অঙ্ক করা যাক যার মধ্যে সব এন্ট্রি আছে, তাই না। তুই তো রিসেন্ট ইয়ারে যদি কোশ্চেন গুলো দেখিস 10 সাল থেকে 22 সালের মধ্যে যদি কোনো কোশ্চেন গুলো ফলো করিস, দেখবি ওখানে নর্মাল কোশ্চেন এসছে, অ্যাডজাস্টমেন্ট অনেক কম, কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট প্রচুর আছে, কর না, বেশি অ্যাডজাস্টমেন্ট করতে ক্ষতি কোথায়, ঠিক আছে তো। তাহলে কোন অঙ্কটা করছি, 2007 অনার্স, তাহলে 2007 অনার্স, ঠিক আছে তো। তো অঙ্ক স্টার্ট কর, কোশ্চেন পর কোশ্চেন কি বলেছে, ফ্রম দা ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার আ ক্যাশ বাজেট, ঠিক আছে তো। বলছে ফ্রম দা ফলোইং ইনফরমেশন, দেখ বারবার করে বলছি অঙ্কটা কোন সালের অঙ্ক হচ্ছে, 2007 অনার্স, ঠিক আছে, 2007 অনার্স। এটা খুলে নে, কোশ্চেনটা খুলে নে, 2007 অনার্স। তো কোশ্চেনটা পড়ছি, ফ্রম দা ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ক্যাশ বাজেট, ক্যাশ বাজেট করতে বলেছে কোন কোম্পানি, ডিবি লিমিটেড, ডিবি লিমিটেড কোম্পানির নাম, ডিবি লিমিটেড, ফর দা 4 মান্থ এন্ড, কবে বলেছে 4 মান্থ এন্ড বলেছে, মানে 4 মাস এন্ড। ইয়ার কবে বলেছে দেখ, 31 ডিসেম্বর বলেছে, তাই তো, 31 ডিসেম্বর। আমি যেখান দিয়ে করছি সেখানে লেখা আছে 2006, ইয়ার লেখা আছে 2006, তোদের কত কোশ্চেন লেখা আছে 2014, তো কোনো সমস্যা নেই, তো ইয়ার যে কোনো রাখতে পারে। এবার তুই যখন পরীক্ষা হলে যাবি এরকম অঙ্ক যদি আসে, ও কত দেবে, 2022 দিয়ে দেবে, বুঝতে পারছিস তো। তো এর কোনো সমস্যা নেই। তাহলে আমাকে ক্যাশ বাজেট করতে বলে, ক মাসের ক্যাশ বাজেট করতে বলে, বল 4 মাসের, বল 4 মাস তো শেষ হবে কবে, ডিসেম্বরে, তা ডিসেম্বর মাসে 4 মাস শেষ হয়, তাহলে শুরু হবে কবে থেকে বল, সেপ্টেম্বর থেকে শুরু হবে, তাহলে ঘর হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ক মাস ঘর হবে, 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার ঘর কর, তাহলে উপরে কি লিখতে শিখেছি বল, স্টেটমেন্ট শোয়িং, তাই তো, স্টেটমেন্ট শোয়িং ক্যাশ বাজেট, কি লিখলাম, স্টেটমেন্ট শোয়িং ক্যাশ বাজেট, কি বের করছি আমরা, কিসের স্টেটমেন্ট করছি, স্টেটমেন্ট শোয়িং ক্যাশ বাজেট, ঠিক আছে, স্টেটমেন্ট শোয়িং ক্যাশ বাজেট অফ কোন কোম্পানি বল, অফ ডিবি লিমিটেড, অফ ডিবি লিমিটেড, অফ ডিবি লিমিটেড, ঠিক আছে, অফ ডিবি লিমিটেড ফর ক মাসের, ফর 4 মান্থ, ফর 4 মান্থ এন্ডেড, আমি লিখি ফর 4 মান্থ এন্ডেড, 4 মাস শেষ হচ্ছে কবে, ফর 4 মান্থ এন্ডেড অন, অন কত হবে বল, ডেট কত ছিল 31 সে ডিসেম্বর, যার ইয়ার যেমন আছে, আমার যেমন ইয়ার 2006 লেখা আছে 2006 লিখবো, তোর ইয়ার কত লেখা আছে 2014, তুই 2014 লিখবি, যার বইতে যেমন ইয়ার লেখা আছে সে যেমন ইয়ার লিখবি, 2006। কটা ঘর হবে, 4 মাসের ঘর হবে, তাই তো। ঘর করছি দেখ, একটা, দুটো, তিনটে, চারটে। তো প্রথম ঘর কি হবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হয়ে গেল, সুন্দরভাবে ঘর হয়ে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো দেখ অঙ্ক কিভাবে স্টার্ট করতে হয় আমরা জানি,
ঠিক আছে? তো প্রথমে কি স্টার্ট করতে হবে জানিস? এখানে তো পার্টিকুলার্স লিখতে হয়, লিখবি পার্টিকুলার্স। কেমন দেখে নে, প্রথমে কি লিখবো? ওপেনিং। দেখ বিভিন্ন কথা লিখতে পারে, কেউ লিখবে ক্যাশ ইন হ্যান্ড, ব্র্যাকেটে ডেট দিয়ে দেবে, তার মানে, বা কেউ লিখতে পারে ওপেনিং ক্যাশ ব্যালেন্স, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি লিখলাম ওপেনিং ক্যাশ ব্যালেন্স। কি লিখলাম বল? ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ ব্যালেন্স। প্রথমে এখান দিয়ে শুরু করতে হয়। আগে প্যাটার্নটা বলে দিই, তারপর তো অঙ্ক করবো। কি প্যাটার্নটা বলে বুঝে নে, তার সুবিধা হবে। তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স, তারপর কি লিখতে জানিস? অ্যাড দিয়ে কি লিখতে শিখেছি? অ্যাড রিসিপ্ট অফ ক্যাশ, তাই তো? তাই তো বলেছেন নাকি? কেউ লেখে, কেউ রিসিপ্ট অফ ক্যাশ, বিভিন্ন কথা লিখতে পারে। মোট কথা তোর টাকা ঢুকছে, সেই টাকা ঢোকাটাকে তুই বিভিন্ন কথা লিখতে পারিস। কেউ রিসিপ্ট অফ ক্যাশ লিখবে, কেউ ইনফ্লো অফ ক্যাশ লিখবে, ইনফ্লো, ইনফ্লো অফ ক্যাশ। ঠিক আছে? তো আমি রিসিপ্ট অফ ক্যাশ লিখলাম, রিসিপ্টস অফ ক্যাশ। ঠিক আছে? তো এক একটা করে করি, তাহলে কি হবে জানিস তো? ক্যাশ ব্যাকটা অঙ্ক কি করে করবি? প্রথমে ওপেনিং এ কত টাকা ছিল, কত টাকা ঢুকলো, ধর আমার ওপেনিং এ ছিল 10 টাকা, সেই ওপেনিং 10 টাকা ছিল, 100 টাকা আমার রিসিপ্ট হলো, তাহলে কত টাকা হলো টোটাল? 110 টাকা, খরচা করলাম 80 টাকা, ব্যালেন্স কত রইল? 30 টাকা। তাহলে 30 টাকা হলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তাহলে সেপ্টেম্বর মাসে যেটা ক্লোজিং হলো সেটা তো অক্টোবরে ওপেনিং। এইভাবে অঙ্কটা করতে, মানে ফরম্যাট হচ্ছে এটা। এবার তুই বলবি স্যার, বলি স্যার ক্যাশ বাজেট মানে তোর কোম্পানিতে কিসের ক্ষেত্রে টাকা আসতে পারে বল? এমনি কমন সেন্স খাটা, কি কোথায় টাকা আসতে পারে? সেলস। ও বললো সেলস, কি সেল? ক্যাশ সেল, ক্যাশ সেল। ক্যাশ বাজেট করছিস সবাই, ক্যাশ সেল। আর কি, তুই তো কাউকে ক্রেডিটে মাল বেচতে পারিস? ক্রেডিটে যদি মাল বেচিস তাহলে কি আসবে তোর কাছে? কালেকশন আসবে। তাহলে কি আসলো বল? রিসিপ্টে কি আসতে পারে? স্যার ক্যাশ সেল আসতে পারে। তুই কাউকে ধর তুই ক্রেডিটে গুডস বেচলি, তাতে কি হবে? টাকা কালেক্ট করলি, কালেকশন হলো। বেসিক্যালি দুটো পয়েন্ট পাবি তুই শিওর, ক্যাশ বাইরে দুটো পয়েন্ট পাবি। হয়ে গেল। আর কি হতে পারে? আর কি হতে পারে? তুই আর কিছু আদার্স কোনো ইনকাম হতে পারে, মানে বেসিক্যালি এটা বেসিক পয়েন্ট বললাম। আর পয়েন্ট নাও থাকতে পারে। আর পয়েন্ট কি? ধর কোনো কারণে কোনো জায়গা থেকে তুই ইনকাম হলো, কোনো কিছু থেকে ইনকাম যদি হয় সেটা আসতে পারে। কোনো জায়গা থেকে টাকা আসে সেটা আসতে পারে, সেটা সেটা কোশ্চেন থাকতে দেওয়া গেল। তুই কোনো মেশিন ছিল, মেশিন বেচে দিলি, বা তুই ধর কোথাও ফিক্সড ডিপোজিট করেছিলি, সেখান থেকে ইন্টারেস্ট পেলি, বেসিক্যালি এই তো ইনকাম হবে। কিন্তু খরচা আনলিমিটেড হতে পারে। খরচা কি কি হতে পারে? তুই ক্যাশে গুডস কিনলি, তারপর তুই কারোর থেকে কেইটে গুডস কিনলি, কেইটে গুডস কিনলে কি হবে? স্যার কেইটে গুডস কিনেছি কার থেকে? সাপ্লায়ার থেকে কিনেছি, তো সাপ্লায়ারকে পেমেন্ট করলাম, পেমেন্ট টু কেইটার সার্ভিস। আর কি হতে পারে? ওয়েজেস পে করলি, ওভারহেড পে করলি, মেশিন কিনলি, ইনকাম ট্যাক্স দিলি, আনলিমিটেড খরচা হতে পারে। তুই লোন নিলি, তার উপর ইন্টারেস্ট দিলি, খরচা অনেক হতে পারে। তাহলে তুই মোটামুটি একটা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। টাকা আসলে ভাই রিসিপ্টে, টাকা গেলে পেমেন্টে। টাকা আসলে রিসিপ্ট, টাকা গেলে পেমেন্ট। আবার বল, টাকা আসলে টাকা গেলে পেমেন্ট, টাকা গেলে পেমেন্ট। এবার অঙ্ক তোর ইজি হয়ে যাবে। জানিস এই অঙ্কে ক্যাশ বাজেটে স্টুডেন্টরা না খুব একটা জায়গায় প্রবলেমে পড়ে যায়, এক জায়গায় ফাঁসে, সেটা কি সেল আর পারচেসে গিয়ে ফাঁসে, আর কিছু নেই। ক্যাশ বাজেটে আমি বলছি বিশ্বাস কর, বিলিভ কর, কোনো টাফ না। ক্যাশ বাজেট ভেরি ভেরি সিম্পল, কিছু নেই ক্যাশ বাজেটে। শুধু ফাঁসাই হচ্ছে দুটো ওয়ার্কিংস, দুটো ওয়ার্কিংস, একটা হচ্ছে কালেকশন ফ্রম ডেটার্স, আর একটা হচ্ছে পেমেন্ট টু ক্রেডিটার্স। এই দুটো ওয়ার্কিংসে ফেসে যায়, আর কিছু নেই ক্যাশ বাজেটে, কিচ্ছু নেই ক্যাশ বাজেট। এত সিম্পল জিনিস, এত সিম্পল জিনিস ক্যাশ বাজেট। ঠিক আছে? তো কোশ্চেনটা দেখা যাক তাহলে এবার কি বলেছে কোশ্চেনটা। তোকে মান্থ দিয়েছে জুলাই থেকে পুরো ডিসেম্বর অবধি মাস দিয়ে দিয়েছে, ঠিক আছে? স্যার দিয়েছে জুলাই থেকে ডিসেম্বর অবধি মাস দিয়ে দিয়েছে। সেল দিয়েছে, পারচেজ দিয়েছে, ওয়েজেস দিয়েছে, আদার এক্সপেন্সেস দিয়েছে। বলছে কি ক্যাশ ইন হ্যান্ড। ঠিক আছে? তো আচ্ছা বল, তোর পরীক্ষার হলে তোকে যখন কোশ্চেন বলে দেবে, ওপেনিং ব্যালেন্স বলে দেবে, অবশ্যই বলছি বলে দেবে ওপেনিং ব্যালেন্স। কার বলবে বল দেখি, কি মনে হয়? কমন সেন্স কাটা। সেপ্টেম্বর বলবে না অক্টোবর বলবে না নভেম্বর বলবে না ডিসেম্বর বলবে? সবসময় তোকে সেপ্টেম্বরই বলবে। একটা অঙ্ক এমন করিয়েছিলাম 2001 সালের অঙ্ক, দেখবি হয়তো ভিডিওতে ছিল, ভিডিওতে করানো আছে 2001 সালের অঙ্ক। ওই অঙ্কে না ব্যালেন্স বলে দেয়। সেই অঙ্কে আমি বলেছিলাম অ্যাজাম্পশন করে নে। স্যার কি অ্যাজাম্পশন করবো? দেখ, ব্যালেন্স তো ছিল, কিছু তো ছিল, দি বিজনেস যদি কন্টিনিউ হয় তাহলে ব্যালেন্স কিছু না কিছু থাকার কথা। স্যার নাও তো থাকতে পারে, নাও থাকতে পারে। সেক্ষেত্রে তুই অ্যাজাম্পশন করবি। আমি অঙ্কে অ্যাজাম্পশন করেছিলাম আমার ব্যালেন্স 10,000 টাকা ছিল। এখন তুই কোশ্চেন করতে, স্যার কি করে বুঝবেন 10,000 টাকা ছিল? তাহলে তুই বুঝতে পারছিস না 10,000 টাকা ছিল, আমিও বুঝতে পারছি না। তুই নীল ধর সেক্ষেত্রে, বুঝতে পারলি তো? যদি কোনো অঙ্কে বলে দেয় তো টাকাটা লিখবি, আর যদি না বলে দেয় সেক্ষেত্রে তুই নীল লিখতে পারিস, আর নাহলে তোকে অ্যাজাম্পশন করতে হবে। আমি অ্যাজাম্পশন করছি এত টাকা ব্যালেন্স, বুঝতে পারলি তো? ওটাও আমি তোকে বলে দিলাম। এবং তো ক্যাশ বাজেটের জানিস তো, আমি তোকে বলছি ক্যাশ বাজেটের, আমি তোকে বলবো না দেখবি অনেক জায়গার মতন চলো তুমি 18, 19, 20, 21 করে চলে যাও, ওর মধ্যে পরীক্ষায় আসবে। আমি ওরকম বেকার কথা বলি না, আমি বেকার কথা একদমই বিশ্বাস করি না। দেখ, আমি তোকে বলছি কোন কোন ইয়ার খুব ভালো করে যদি করিস ক্যাশ বাজেট আসলে পেরিয়ে যাবে। 2007, 2009, 2011,
কোন কোন সাল বললাম? ক্যাশ বাজেট 2007, 2009, 2011। আমার মাথায় এই 3টে ইয়ারই আসছে। তুই 3টে ইয়ার যদি করে যাস, তুই 3টে ইয়ার করার পর কোনো ক্যাশ বাজেট পরীক্ষায় এসছে, তুই পারিসনি, আমি পড়ানোই ছেড়ে দেবো এই 3টে অঙ্ক করার পর। এই 3টে অঙ্ক করানোর পর 3টে অঙ্কের মধ্যে যা আছে আর কিছু করতে হবে না। এই 3টে অঙ্ক 2007, 2009, 2011, এই 3টে অঙ্কে যা অ্যাডজাস্টমেন্ট আছে এই 3টে অঙ্ক ভালো করে রাখতে পারিস, তুই যে কোনো ক্যাশ বাজেট পারবি, এটা শিওর, গ্যারান্টি সহকারে। হ্যাঁ, আর একটা ক্যাশ বাজেট 2001, ওই ক্যাশ বাজেটে এক্সট্রিমলি টাফ সাম ছিল, ওই টাফ সাম রিপিট হওয়ার সম্ভাবনা নেই, বাট ভালো অঙ্ক ছিল, যথেষ্ট ভালো অঙ্ক ছিল, যথেষ্ট ভালো অঙ্ক ছিল। ওটা কোন সাল বলেছিলাম? 2001। ঠিক আছে, না দেখলে না দেখবি, কিন্তু এই 3টে অঙ্ক ভালো করে দেখে যাস, 3টে অঙ্ক ভালো করে দেখে যাস। এই 3টে অঙ্ক মধ্যে মেইনলি পয়েন্ট কি থাকবে ভাই? তোর ওয়েজেস এর অ্যাডজাস্টমেন্ট থাকবে, কমন অ্যাডজাস্টমেন্ট আছে। তারপর কিসের অ্যাডজাস্টমেন্ট থাকবে বল? ওই সেলস এর অ্যাডজাস্টমেন্ট, পারচেস এর অ্যাডজাস্টমেন্ট, বেসিক্যালি 3টেই অ্যাডজাস্টমেন্ট থাকবে। আর রিসেন্ট ইয়ারে যে ক্যাশ বাজেট কোশ্চেন আছে 4টে পয়েন্ট, 4টে পয়েন্ট, একটা সেলস এর পয়েন্ট, একটা পারচেস এর পয়েন্ট, একটা ওয়েজেস এর পয়েন্ট, আর একটা ইনকাম ট্যাক্স এর পয়েন্ট। এই তো পয়েন্ট থাকে, এবং সব কটা এর মধ্যে সব কটা কভার আপ করা আছে, এর মধ্যে সব কভার আপ করা আছে। এই জন্য আমি 7 9 11 3টে অঙ্ক বাইরে ভালো করে প্র্যাকটিস করি। আমার 11-র পরে না কি কি অঙ্ক এসে আমার এত এক্স্যাক্টলি মনে নেই, মানে অত বড় কোনো অঙ্ক এসে বলে আমার কত মনে নেই, মানে অত বড় অঙ্ক এসে বলে কোনো মনে নেই। 17 সালে মনে হয়, 17 আর 15 সালে যে অঙ্কটা এসেছিল 7 9 11 কভার হয়ে গেছে। 17 সালের অঙ্কটাও মনে এর মধ্যে কভার আপ আছে। ঠিক আছে, তবু দেখে নিস একবার। তবে বারবার বলবো, আমার যদি সাজেশন চাস, আমি কোনো ওই বলবো না তুই ওই 19 সালের অঙ্ক করে চলে যা, তুই 21 সালের অঙ্ক করে চলে যা, আমি ওইসব বলবো না। আমি বলবো তুই 7 9 11 3টে অঙ্ক করে চলে, 3টে অঙ্ক করে যা। তখন 3টের মধ্যে তুই সব তুই কোশ্চেন করলেই বুঝবি। 3টের মধ্যে দেখ না, তুই অঙ্কটা পড়ে বল এই অঙ্কটা কি না কি অ্যাডজাস্টমেন্ট নেই, বল কি অ্যাডজাস্টমেন্ট নেই তোর অঙ্কে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ওপেনিং ব্যালেন্স কত আছে সেপ্টেম্বরে বল? 47,000। কত আছে বল? সেপ্টেম্বরে লিখে দিলাম 47,000। কোনো ডাউট নেই? না স্যার কোনো ডাউট নেই। বলছে দেখ এই হলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছিস তো? এটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। কি বলেছে এরপর? ইট ইজ এক্সপেক্টেড দ্যাট 50% সেল। মন দিয়ে শুনবি কিন্তু, দেখ ক্যাশ বাজেটের অঙ্ক করতে গেলে না তোকে না লাইনের মানে না পরিষ্কারভাবে বুঝতে হবে কি বলতে চাইছে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট 50% সেল উইল বি ইন ক্যাশ, মানে তুই যত টাকার মাল বেচেছিস প্রতিটা মাসে, তার মধ্যে 50% কিসে বেচেছিস? ক্যাশে বেচেছিস। তাহলে বল 50% যদি ক্যাশে বেচিস, তাহলে বাকি 50% কিসে বেচিস? ক্রেডিটে বেচিস। যাদেরকে ক্রেডিটে গুডস হয় তাদেরকে কি বলে? ডেটার্স বলে। ঠিক। তার পাশে বলেছে এন্ড 25% পারচেজ উইল বি মেড অন ক্রেডিট, মানে তুই যত টাকার গুডস কিনেছিস 25% ক্রেডিটে কিনেছিস, তাহলে 75% ক্যাশ। কতটা লাইন ঘুরিয়ে দিয়েছে, লাইনটা কি সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে। আর তুই রিসেন্ট ইয়ারে কেমন বলেছে? ও বলে দিয়েছে 25% ক্যাশ সেল, আবার 50% তোর ক্যাশ পারচেস। এখানে কি বলেছে? একটা ক্যাশ সেল বলেছে, একটা ক্রেডিট পারচেস বলেছে, ঘুরিয়ে দিয়েছে কিন্তু লাইনটা। তো ভালো অঙ্ক না, অঙ্কটা সেই লেভেলেই চুজ করেছে। তাহলে বোঝা গেল, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যত টাকা সেল হয়েছে তার মধ্যে 50% হচ্ছে ক্যাশে সেল, আর 25% ক্রেডিটে পারচেস, মানে 75% ক্যাশ পারচেস। এই জিনিসগুলো না পরীক্ষা একটু একটু গন্ডগোল হয়ে যায়। মোশনে যখন অঙ্ক করা হয় না একটু গন্ডগোল হয়ে যায়, মোশনে অঙ্ক করলে গন্ডগোল হয়। ঠিক আছে তো? তারপর কি হচ্ছে? সি নম্বর পয়েন্ট বলেছে 75% অফ দ্য ক্রেডিট সেল। যতটা গুডস আমি ধারে বেচেছি, কত পার্সেন্ট গুডস ধারে বেচেছি? 50%। যতটা গুডস ধারে বেচলে কি হয়? আমি কাউকে ধারে পেয়ে তার থেকে কালেকশন হয় তো টাকাটা, তো পুরো টাকা কালেকশন হয়নি, 75 কালেকশন হয়েছে। কত কালেকশন হয়েছে? 75 কালেকশন হয়েছে। রিয়ালাইজড 1 মান্থ আফটার দ্য সেল, যে মাসে সেল হয়েছে ঠিক তার পরের মাসে তুই 75% টাকা পেয়ে যাচ্ছিস। আর বলছি 20% রিয়ালাইজড হয়েছে আফটার 2 মান্থ। 20% রিয়ালাইজড হয়েছে কবে? আফটার 2 মান্থ। বুঝিস কি বললাম? বল কি বললাম? স্যার যত টাকা আপনি ধারে গুডস বেচেন তার 75% এক মাসের মধ্যে পেয়ে গেছেন, আর বাকি রইল কত? 25%। 25% না, বলছে 20% আপনি তারপরে মাসে 2 মাস পর পেয়েছেন, তাহলে কত বেঁচে আছে? 5%। তার 5% টাকা পাওয়া যাবে। ব্যাড ডেট, ব্যাড ডেট কি এক্সপেন্সেস জানিস? নন ক্যাশ এক্সপেন্সেস। জানিস তো ব্যাড ডেট হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। নন ক্যাশ এক্সপেন্স ক্যাশ ব্যাডে আসবে না। তাহলে বুঝে গেলি 5% কাজটা কি হলো। খুব সুন্দর পয়েন্ট দিয়েছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তবে আমি এই অঙ্কটার মধ্যে একটা জিনিস না এক্সপেকটেশন করছিলাম এরকম পয়েন্ট দেবে, তাহলে আমার পুরো মজা লাগতো অঙ্কটা করে। বুঝিস তো? একটা পয়েন্ট চাইছিলাম, একটা পয়েন্ট। কি পয়েন্ট জানিস তো? ওই যে বলেছিস না আমি যাকে ধারে গুডস বেচেছি, আমি যাকে ধারে গুডস বেচলাম তো ধারে গুডস, তাহলে ওর থেকে টাকা পেয়েছি। ও বলেছে কত? 1 মাস পর আমি 75% টাকা দিয়ে দেবে। তো এরকম যদি পয়েন্ট দিত, যদি 1 মাসের মধ্যে যদি আমার পার্টি টাকা দিয়ে দেয়, টাকা আমি 5% ডিসকাউন্ট দেবে, আমার অঙ্ক ছিল তো, আমি চাইছিলাম এরকম একটা। তাই তো এই অঙ্কে নেই, কিন্তু আমি শিওর 9 আর 11 এর মধ্যে আছে। 9 আর 11 এর মধ্যে এই পয়েন্টটা আছে, মানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিসকাউন্টের পয়েন্টটা।
ঠিক আছে, আশা করি বুঝতে পারলি কি বললাম। দেখ মুখে বলেও দিলাম কিন্তু কোন পয়েন্টটা, ঠিক আছে। আর এরকম অঙ্ক করানো আছে, অঙ্ক প্রচুর করানো আছে এরকম অঙ্ক। যাই হোক, যেটা বললাম, তাহলে কি করব স্যার, ওয়ার্কিং, সবার প্রথম ওয়ার্কিংস করব। আমরা কিন্তু অন্যরকম ওয়ার্কিংস করি না। দেখ আমি যে ওয়ার্কিংসটা করি একটু লেন্দি ওয়ার্কিংস, ভুল হবে না, ভুল হবেই না ওয়ার্কিংসে, ঠিক আছে। তো অনেকে কি করে জানিস তো, অনেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 4টে মাস শুধু ওয়ার্কিংস। আমি ওরকম করবো না। আমার ওয়ার্কিংসটা দেখ, ওয়ার্কিংস এর নাম লেখ, সুন্দর করে ওয়ার্কিংস করবি। যদি ওয়ার্কিংস ভালো করে বুঝে যাস, মনে কর ক্যাশব্যাক শিখে গেছে। আর তো ক্যাশব্যাক কি শেখাচ্ছি আজকে, তো রিভিশন করাচ্ছি, কোথায় শেখাচ্ছি আমি। তো দেখ কি লিখবো, ওয়ার্কিংস এর নাম লেখ, লেখ ক্যালকুলেশন অফ কি লিখবো বল, ক্যাশ সেলস, তাই তো, ক্যালকুলেশন অফ ক্যাশ সেলস এন্ড কি, এন্ড কালেকশন ফ্রম ডেটার্স, ক্যাশ সেলস এন্ড কালেকশন ফ্রম ডেটার্স। ব্যাস, বল আমাকে কে বলতে পারবি আমার কোশ্চেনে মান্থ কোন মাস থেকে স্টার্ট হয়েছিল অঙ্ক, বলতো। না না, সেপ্টেম্বর থেকে তোকে অঙ্ক করতে বলেছে, কিন্তু কোশ্চেনে ইনফরমেশন কোন মাস থেকে দিয়েছে, জুলাই থেকে। আমি জুলাই থেকে লিখবো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি বারবার বলছি, অনেকে কি করে জানিস তো, ওয়ার্কিংস করে ডাইরেক্ট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করে। আমি এমন ভাবে করবো, সময় লাগবে একটু বেশি, মাথা খাটাতে হবে না, তোকে মাথা খাটাতে হবে না, খুব বেশি মাথা খাটাতে হবে না। প্রথমে কি লিখবি বল, সেলস, প্রথমে কি লিখবো, সেলস। রিপিট কর কোশ্চেনে বল, সেল কত ছিল, 60,000, তারপর 90,000, নেক্সট 75, নেক্সট 90, নেক্সট 1,05,000, নেক্সট 1,20,000, হয়ে গেল সেলস। এবার কি বলেছি, মাইনাস করব কি, কারণ কি বলেছে কোশ্চেনে, স্যার যতটা সেল হয়েছে তার 50% কিসে সেল হয়েছে, ক্যাশে সেল হয়েছে, লেখ ক্যাশ সেল, মাইনাস দিয়ে লেখ ক্যাশ সেলস, মাইনাস দিয়ে লেখ ক্যাশ সেলস। কত হচ্ছে করতে পারবি, ক্যাশ সেলস। আচ্ছা তোর কি মনে হয় ক্যাশ সেল মানে, আজকে আমি তোর দোকানে গেলাম, তুই আমাকে মাল বেচলি, ক্যাশ সেল মানে কি, সেই দিনই টাকা পেয়েছিস নাকি কদিন পরে টাকা পেয়েছিস, সেই দিনই টাকা পেয়েছিস। তার মানে কি, জুলাই মাসে যেটা সেল করেছিস সেই টাকাটা কোন মাসে পাবো, জুলাইতেই তো পেয়েছি। তো বুঝতে পারছিস তো, ক্যাশ সেল। 90-এ 45, 75-এ 37,500, 90-এ 45, 1,05,000 কত হয় রে, 52,500, আর এটা 60,000। দেখবি ক্যালকুলেশন করে নিস কিন্তু, দেখে নিস, না আমি মোশনে করি, ভুল হতে পারে কিন্তু, দেখে নিস কিন্তু। বাদ দিতে এটাই হবে, 30,000, 45,000, 37,500, 45,000, 52,500 আর 60,000। যেটা বেরোলো কে বলতো, এটাকে কি বলে, এ সোহম কি বলে, এটা কি বেরোলো বল দেখি সোহম। সেল ছিল এত টাকা, ক্যাশ সেল হলো এত টাকা, বাকি সেলটা কি বলে, ক্রেডিট সেলস। লেখ ক্রেডিট সেলস, লেখ ক্রেডিট সেলস, ক্রেডিট সেল। তাহলে বোঝা গেল ক্রেডিট সেল, ক্লিয়ার হয়েছে তো ক্রেডিট সেল। এবার দেখ একটা একটা করে পোস্টিং কর, একটু টাইম নিয়ে করাচ্ছি, বাট অঙ্কটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে দেবো। বল আমাকে ক্যাশ বেট কোন কোন মাসের করতে বলেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে সেপ্টেম্বর মাসে তোর কত টাকা সেল হয়েছে, ক্যাশে সেল হয়েছে কত টাকা, তাহলে 37,500 সেপ্টেম্বরের ঘরে লেখ, হ্যাঁ কি না। অক্টোবরের ঘরে কত লিখবো স্যার, 45,000। নভেম্বরের ঘরে কত লিখবো বল, 52,500। ডিসেম্বরের ঘরে কত লিখবো স্যার, 60,000। কোনো ডাউট আছে স্যার, কোনো ডাউট নেই, কোনো ডাউট আছে এখানে, কোনো ডাউট নেই। এটাকে কি বলে, কি হলো এটা, কি লিখলাম এটা, ক্যাশ সেলস লিখে দে, ক্যাশ সেলস। বোঝা গেল তো বল, বুঝতে পেরেছিস, মাথায় ঢুকেছে তো। কিরে এই সোম, বুঝেছিস তো তুই, আজকে দেখ তোকে বললাম বাড়িতে দেখ, তুই যদি ক্যাশ বেশি ভালো করে করা না হয়, এটা 7 সালে অঙ্ক করে দিচ্ছি, তুই 9 আর 11 ভালো করে নামিয়ে দে, 9 আর 11 নামিয়ে দে। তুই যদি আর যদি করে নাও যেতে পারিস, আমি তো বললাম এই 3টে অঙ্ক করে যা, যদি ক্যাশ বাইরে আছে পরীক্ষায় নামিয়ে দিয়ে চলে এসেছিস। পরীক্ষায় এত বড় এন্ট্রি দেবে না, এখানে অনেক পয়েন্ট দিয়েছে, আমি ইচ্ছা করে এক্সট্রা পয়েন্ট করাচ্ছি, ইচ্ছা করে। যদি ধর পরীক্ষায় ধর 4টেই পয়েন্ট দেবে, 10 নম্বর 4টেই পয়েন্ট দেবে, ও ধর কমন আইটেম কি, সেল পারচেস হয়েছে, এই 3টে কমন, ধর একটা পয়েন্ট আর ঘোরালো, বুঝতে পারছো। এই জন্য বেশি পয়েন্ট করে জেনে যাওয়া ভালো, বেশি পয়েন্ট জানা ভালো, ঠিক আছে তো। তাহলে দেখ ক্রেডিট সেল ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে স্যার, ক্লিয়ার হয়েছে, দেখ ভালো করে শোন। এবার কি হচ্ছে, কি বলেছিল বল, কি বলেছিল, রিপিট কর, সি নম্বর পয়েন্টে কি বলেছিল বল। বলেছিলাম এদিক দেখ, জুলাই মাসে আমি কত টাকার মাল ধারে বেঁচেছি বল, জুলাই এত, আগস্টে এত, সেপ্টেম্বরে এত,
অক্টোবরে এত, নভেম্বরে এত, ডিসেম্বরে এত, এত টাকার মাল ধারে পেয়েছি। আরে কাউকে যদি ধারে মাল পেয়ে তার থেকে টাকা নিবি কি নিবি না? নিবি তো টাকা, ধারে বেচতে স্যার টাকা নেবো। তুই ওকে কন্ডিশন দিচ্ছিস, দেখো ভাই তোমাকে আমি আজকে ধারে বেচলাম, আমার টাকাটা এতদিনের মধ্যে দিতে হবে, বলিস তো? স্যার বলি। তো কি বলেছিস? বলছে তাহলে কাউকে মাল ধারে পেয়েছিস তো ওকে তো টাকা দিতে হবে। ও টাকা দিচ্ছে কত? যাকে ধারে বেচেছিস ও 75% টাকা দিচ্ছে, তাই তো বলি 3 নম্বর পয়েন্টে 75% টাকা দিচ্ছে। কবে দিয়েছে 75% টাকা? 1 মাস পর। অর্থাৎ তুই জুলাই মাসে যাকে ধারে মাল বেচলি এত টাকা, ও তার 75% টাকা কবে দেবে? আগস্টে দেবে। কার 75%? কার 75% হবে? কার 75%? 60-এর 75 নাকি 30-এর 75 নাকি এই 30-এর 75? এই 30-এর 75 দেবে এই মাসে, একই না? তাহলে স্যার এই 45 আর 75 এই মাসে, এই এই এত টাকার 75 এই মাসে, ক্লিয়ার তো? দেখ হিসাব কর, 30,000 টাকার 75% পরের মাসে দেবে, তাহলে কত হচ্ছে? বুঝতে পারলি? আজকে ধর আমি তোকে ধারে মাল বেচলাম, আজকে এত টাকার মাল ধারে বেচলাম, ঠিক আছে? তুই বললি যে স্যার আমি আপনার টাকাটা পরের মাসে দেবো, তাহলে কি পুরো টাকা দিয়ে দিবি? না স্যার 75% টাকা পরের মাসে দিবি। তাহলে পরের মাসে টাকা পাচ্ছি আমি, বুঝতে পারছিস তো? তাহলে 30-এ 75% কত হয়? 22,500। আর এটা 75% কর। হ্যাঁ 31 না 33? 33 ইংলিশে বল, তারপর বল। হ্যাঁ 28,125, তারপর 33,750। আচ্ছা ওটা তো তাই হবে। আর লাস্টেরটা? হ্যাঁ 370। তাহলে তুই বুঝতে পারলি, দেখ তোরা প্রত্যেকে বলার চেষ্টা কর। এটার টাকাটা এই মাসে পেয়েছি, এটার টাকাটা এই মাসে পেয়েছি, এটার টাকাটা এই মাসে, এটার টাকাটা এই মাসে, আর এটার টাকাটা এই মাসে। দেখ আমি অ্যারো দিলাম, পরীক্ষা হলে তোরা আবার অ্যারো দিতেই আসে না, ঠিক আছে তো? এখানে কি লেখা, লেখাটা লিখছি, অসুবিধা কোথায়? লিখবো তো। কত পার্সেন্ট টাকা পেয়ে গেছিস বল, কত পার্সেন্ট পেয়ে? কত পাসনি এখনো? 25 পাসনি। কিন্তু 25 তার কাছে চাবি, পার্টির থেকে বলে দাও টাকা দাও, 25 টাকা দাও। ও টাকা দিচ্ছে, বলছে বলছে 20% টাকা দিচ্ছি, 20% টাকা দিচ্ছি। কবে দিয়েছি টাকাটা? তারপরের মাসে, মানে 2 মাস পর। পরের মাসে এটা, তারপরের মাসে মানে 2 মাস পর, মানে জুলাই মাসে, মানে 30,000-এর 20% এই মাসে, তাই তো? 6,000 টাকা, একই না? 45,000 20% এই মাসে 9,000। আর এর 20% কত দেখি কেউ একজন? 37,500 20%। হ্যাঁ কত? 7,500। আচ্ছা এর 20% 9,000। ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? ভালো, খুব পয়েন্টটা কিন্তু মানে জবরদস্ত পয়েন্ট ছিল, এই অঙ্কটা জবরদস্ত পয়েন্ট ছিল, হেভি পয়েন্ট ছিল, এটা খুব সুন্দর পয়েন্ট ছিল। কিন্তু একটা পয়েন্ট আমি বারবার বলছি, ওই পয়েন্টটা থাকলে মজা লাগতো। আর কিছু আমি তো বলতাম শুধু এই অঙ্ক করে চলে যাওয়ার কোনো দরকার নেই কাজ বাইরে। ওই একটা কোন পয়েন্টটা বুঝতে পারছিস তো? নিশ্চয়ই তুই 9 আর 11তে আছে এই পয়েন্টটা, মনে হয় আছে 9 আর 11তে। কি বলতো? আজকে ধর এই যে বললাম, এই যে 75% টাকা দিয়ে দিই, ধর আমি ধর কাউকে মাল বেচলাম, আমি ওকে কন্ডিশন দিলাম, দেখো ভাই আমাকে 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে হবে, কিন্তু তুমি যদি 1 মাসের মধ্যে টাকাটা শোধ করে দাও আমি তোমাকে 5% ডিসকাউন্ট দেবো। কি করানো ছিল তো এরকম এন্ট্রি? প্রচুর করানো ছিল এরকম এন্ট্রি। এরকম পয়েন্টটা করে যাস, অবশ্যই করে যাস এই পয়েন্টটা, বুঝতে পারলি? এরকম পয়েন্ট অবশ্যই করে যাস। তাহলে হয়ে গেল এটা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা কত পার্সেন্ট টাকা পেয়েছিস? 75 টাকা পেয়ে গেছিস, 20 টাকা পেয়ে গেছিস, কত পার্সেন্ট পেয়ে গেছিস? 95 পেয়ে গেছিস, কত পার্সেন্ট পাসনি? 5%। দেখ তোর দোকানে সারাদিন মাল কিনি, সারা বছর তোর দোকানে মাল কিনি, ঠিক আছে তো? বুঝতে পারলি? ডিসকাউন্টের কথা বলছি না এটা। এটা কি হয়েছে, ধর ধর কেউ কোনো পার্টি 95% টাকা দিয়ে চলে গেল, উধাও হয়ে গেল টাকা দিয়ে, বুঝতে পারলি তো? আর 5% টাকা দেয়নি, আর 5% টাকা দেয়নি, তাহলে কি বলে? কোনো পার্টির থেকে টাকা পাওয়া না গেলে তাকে কি বলে? কোনো পার্টির থেকে টাকা পাওয়া না গেলে তাকে কি বলে? ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেট, ব্যাড ডেট কি? আমি তো ক্যাশ বাইট করছি, তো ক্যাশ আইটেম করবো, ব্যাড ডেট তো নন ক্যাশ আইটেমের মতো আসবে না। তাহলে বুঝতে পারলি এর কোনো এন্ট্রি হলো না ব্যাড ডেটের। অর্থাৎ এটা মাথায় রাখবি, নন ক্যাশ ট্রানজাকশন হয় না ক্যাশ বাইরে, নন ক্যাশ ট্রানজাকশন আসবে না, বুঝতে পারলি তো? মনে থাকলো? আচ্ছা বল আমাদের টার্গেটেড মান্থ কোনগুলো? টার্গেটেড মান্থ কোনগুলো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই 4টে যোগ করলাম। একটু টাইম বেশি লাগলো, সিরিয়াসলি বলছি একটু টাইম বেশি লাগলো। বুঝতে অসুবিধা হলো? কোনো বুঝতে অসুবিধা, একটু টাইম বেশি লাগলো। এবং এরকমই ওয়ার্কিংস আমার খুব ভালো লাগে, এই ওয়ার্কিংস যথেষ্ট ভালো ওয়ার্কিংস, ঠিক আছে? এই ওয়ার্কিংস যদি তুই মাথায় রাখতে পারিস। অনেকে কি করে জানিস? আমি বলবো অনেকে কি করে, অনেকে ডাইরেক্ট সেপ্টেম্বর মাসটা করে, ডাইরেক্ট সেপ্টেম্বর মাস করে। এবার তার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি বলবো এটাতে একটু সময় লাগুক, কিন্তু এটা কর, এটা ভুল হবে না, ঠিক আছে তো?
39,750 কত হচ্ছে না বল না, এটা কত হচ্ছে 28 আর 9 মানে 38 37 তাই তো 37,125। তারপর 40 মানে 41,250। তারপর একটা লাস্টেরটা 48,375। বুঝতে পারলি তো? ঠিক আছে, তাহলে বল। আচ্ছা স্যার সবই তো হলো, আপনি এখানে লিখলেন না কেন? লিখি, এবার লিখি। কি লিখবো বল, তোরা নিজেই বলতে পারবি, বল কি লিখবো, কি লেখা উচিত এখানটায়? এই টাকাটা আমি 1 মাস পর পেয়েছি, তাহলে কি বলবো? রিয়ালাইজড আফটার 1 মান্থ, বা এরম লিখবি 75% রিয়ালাইজড আফটার 1 মান্থ। বুঝতে পারলি তো? এরম লিখ 75% রিয়ালাইজড আফটার 1 মান্থ। তারপর কি লিখবো? 75% হয়ে গেল, এবার 20%, এবার লিখবি কি 20% রিয়ালাইজড আফটার 2 মান্থ। 20% রিয়ালাইজড আফটার 2 মান্থ হয়ে গেল। তাহলে বল এবার এখানে কি হলো? এটা স্যার এটা হলো কালেকশন, তাই তো? কালেকশন কার থেকে কালেকশন হয়েছে টাকাটা? কালেকশন ফ্রম ডেটার্স। কত কত টাকা লিখবো বল দেখি? সেপ্টেম্বরে 39,750, 39,750। অক্টোবরে 37,125। নভেম্বরে 41,250। ডিসেম্বরে 48,375। ঠিক আছে, বোঝা গেল? কোন ডাউট আছে বল, কোন ডাউট আছে? হলো দাদা অব্দি? কটা পয়েন্ট ছিল দেখতে অঙ্কটায়, বলতে পারবি কটা পয়েন্ট ছিল? 6টা 7টা 8টা 9টা 10টা পয়েন্ট ছিল। ভাব, যখন এই অঙ্ক 10টা 11টা পয়েন্ট ছিল, যখন আগেকার দিনে যখন সিলেবাস ছিল না, তখন কত নম্বর আসছে ক্যাশ বাজেট থেকে? 15 নম্বর আসতো, 15 নম্বর আসতো, বুঝিস তো? তো বড় অঙ্কই হবে 15 নম্বরে, ঠিকই আছে, একটা বাজেট করলে তো কাজ মিটিয়ে যেত। আগে তো কস্টিং এর পেপারটা কি ছিল? কস্টিং পুরো 100 নম্বর ছিল, মানে এখনো 100 নাম্বার। তখন কি ছিল তোদের? এখন কস্টিং দুটো পার্ট হয়েছে, সিএমএ 1 মানে তোরা কস্টিংটা করেছিস ফার্স্ট সেমে, সরি সেকেন্ড সেমে, আর ম্যানেজমেন্ট এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট করছিস ফোর্থ সেমে। এটা ম্যানেজমেন্ট কিন্তু নট কস্টিং, এটাকে বলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট করছিস ফোর্থ সেমে। আর আগে কি ছিল? সাবজেক্টটার নামই ছিল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, না 1 না 2, না 1 না 2, এই জন্য একসঙ্গে ছিল। তো দেখ খুব সুন্দর পয়েন্ট বলেছে, যেটা বলছিলাম কোন পয়েন্টটা, কারণ আমি চাইছি কি বলতো, রিসিপ্টের পার্টটা আগে করে নি, বুঝছো? রিসিপ্ট পার্ট করে বেরিয়ে যায়, তারপর পেমেন্টটা করবো, কারণ নাহলে আবার বুঝবো তো খুব সমস্যা হবে। তো রিসিপ্ট পার্টে আর কোন পয়েন্ট আছে? সি নম্বর পয়েন্ট তো হলোই, ডি নম্বর পয়েন্ট পারচেস রিলেটেড আছে, ওয়েজেস রিলেটেড আছে ইতে, এফ এ আছে এক্সপেন্সেস, জিতে আছে কমিশন, ঠিক আছে তো? এইতে আছে মেশিন কিনেছি, আই আই নম্বর পয়েন্ট ইনকামের আছে। বলছে ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট, তুই কোথাও টাকা ইনভেস্ট করিস? কি বললাম বল? কোথাও টাকা ইনভেস্ট করেছিস, তুই কোথাও টাকা ইনভেস্ট করেছিস। আচ্ছা কোথাও টাকা ইনভেস্ট করলে তোর কি হয়? করেছিস, টাকা আসে, ও তো বললো টাকা আসে। ধর আজকে তুই টাটা কোম্পানিতে ইনভেস্ট করেছিস, টাটা কোম্পানি বা রিলায়েন্স বা উইপ্রোতে ইনভেস্ট করেছিস, ইনভেস্ট করলে তোকে কি দেবে বলতে পারবি? হ্যাঁ, ডিভিডেন্ড দেয়। আজকে যদি তুই কোনো কোম্পানির শেয়ার কিনিস, তাহলে তোকে তার বদলে কি দেয়? কোনো কোম্পানির শেয়ার কিনলে তাকে কি দেবে বদলে? তুই ডিভিডেন্ড পাবি। তো তো পড়েছিস, বলিনি আমরা ট্যাক্সে তো বলেছি, বা আগামী দিনে কর্পোরেটে শিখবি। তুই কোনো কোম্পানির শেয়ার কিনলে সেই কোম্পানি থেকে তুই কি পাবি? ডিভিডেন্ড পাবি। কারণ আজকে তোর টাকা নিয়ে কোম্পানি বিজনেস করছে, কোম্পানি প্রফিট করলো, প্রফিটের ভাগ তোকে দেবে না, প্রফিটের ভাগ দেবে না, এটাকে বলা হয় ডিভিডেন্ড। তা ডিভিডেন্ড তোর ইনকাম না এক্সপেন্স? ইনকাম, ইনকাম। তাহলে ইনকাম, তা কত টাকা ইনকাম হচ্ছে দেখ, কোশ্চেনে বলে দিয়েছে দেখ, ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট, তুই যে ইনভেস্ট করিস সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছিস। কত টাকা ডিভিডেন্ড পাচ্ছিস স্যার? 10,250। কোন মাসে পেয়েছিস? নভেম্বরে, নভেম্বরে বসিয়ে দে 10,250। তাহলে কি লিখবি? ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট লিখ, ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। টোটাল করছি, টোটাল করছি। টোটাল করে যেটা বেরোলো এখানে লিখবো এ, এ দিয়ে কি লিখবো বল? টোটাল রিসিটস। কি লিখলাম বল? টোটাল রিসিটস, টোটাল রিসিটস। ঠিক আছে তো? টোটাল টোটাল পরে করবো,
ঠিক আছে তো। এবার বি দিয়ে কি লিখবো বল, টোটাল পেমেন্ট। ব্যাস, রিসিটস থেকে পেমেন্ট বাদ দিবি, ক্যাশ বাজেট শেষ, 10 মার্কস পেয়ে গেলি তুই, তাই না? বল ওখানে কতদূর বাকি আছে, আমাকে নিচের পোর্শনটা মুছতে হবে। আচ্ছা দেখ, এখানটা মুছছি, কারণ নেক্সট ওয়ার্কিংস করবো। বন্ধ করবো। দেখ দেখ দেখ, কথা বলিস না। নেক্সট নেক্সট কি বলে, পারচেস। দেখ পারচেসটা কি বলেছিল, প্রথমে পারচেসটা লেখ, পারচেসের ওয়ার্কিংস দিছিল। দেখ ব্যাক টু ব্যাক অঙ্কটা কেমন, দুটো দেখা গেছে সেল আর পারচেস দুটো অ্যাডজাস্টমেন্ট কখন দেয় না পরীক্ষায়, একটাই অ্যাডজাস্টমেন্ট দেয়। এই অঙ্কে ব্যাক টু ব্যাক দুটো অ্যাডজাস্টমেন্ট ছিল ওয়ার্কিংস। মানে আমরা দেখেছি পরীক্ষা হলে যে অঙ্কটা দেয় না ক্যাশ বাজেটে, মানে রিসেন্ট ইয়ারে সেল আর পারচেসের মধ্যে ওয়ার্কিংস করতে যে কোনো একটা অঙ্কের, দুটো অঙ্ক থাকে না, ঠিক আছে তো। তো নাহলে অনেক অঙ্কটা অনেকটা বড় হয়ে যায়, ঠিক আছে তো। এখানে এখানে দুটো অঙ্ক আছে, কেন? অনেক ওল্ড সিলেবাসের অঙ্ক তো। তাহলে লেখ, তোরা বল এখানে কি লিখবো, ক্যাশ সেল না কি হবে, ক্যাশ পারচেস, ক্যাশ পারচেসেস। and payment to creditors। ঠিক আছে, তো তোরা পারচেস গুলো দেখে দেখে বসা। কত কত পারচেস দেখ, 40,000, তাই তো। তারপর কত আছে বল, 60,000, নেক্সট 50,000, নেক্সট কি আছে 40 60 50, তারপর 60 70 আর 80,000, এই ছিল পারচেস। এবার কি বলেছিল কোশ্চেনে, স্যার কোশ্চেনে বলেছিল কি বলেছিল পর, 25% ক্রেডিট পারচেস। তাহলে 25 যদি ক্রেডিট পারচেস হয় তাহলে ক্যাশ পারচেস কত ছিল, 75। তাহলে এখানে ক্যাশ পারচেসেস, $75 কর। এর 75% করলে হবে 30,000 টাকা। 60,000 75% কর, কত হচ্ছে দেখ, 60,000 75% করে দেখ কত হচ্ছে, হ্যাঁ 45,000। এটা 75% কর, 37,500। এটা তো 45,000 হবে। তারপর লাস্টেরটা 60,000, দেখ তো মাইনাস কর, 40 থেকে 30 মাইনাস করলে 10,000, এটা হবে 15,000, এটা হবে 12,500, এটা হবে 15,000, এটা হবে কত, কত হচ্ছে দেখ 60 10 মানে 17,500, আর এটা কত হচ্ছে 20,000। তো পারচেস থেকে ক্যাশ পারচেস বাদ দিলে কত হয়, তাহলে আমি যে ফাইনাল সাজেশন করবো না একদম কস্টিং এর, আমি কিন্তু এই তিনটে অঙ্ক রাখবো কিন্তু। ভাব তিনটে অঙ্ক রাখবো, যে বুঝলি কোন তিনটে অঙ্ক রাখবো, এই তিনটে অঙ্ক রাখবো, তখন আমি আর কোনো অঙ্ক রাখলাম না, তিনটে অঙ্ক রাখবো। আর কোনো যদি পছন্দের অ্যাডজাস্টমেন্ট থাকে সেই অ্যাডজাস্টমেন্টটা ঢুকিয়ে দেবো, এই অ্যাডজাস্টমেন্টটা দেখে যাচ্ছে, বুঝতে পারলি তো। এই তিনটে অঙ্ক রাখবো ক্যাশ বাইটে। আর ফ্লেক্সিবল বাইটে কোন অঙ্ক রাখবো তোরা নিশ্চয়ই আশা করে ফেলেছিস কোন অঙ্ক রাখবো, বুঝছিস, যেটা বারবার আমি বারবার বলছি ফ্লেক্সিবল বাইটে ওই দুটো অঙ্ক দুটো অঙ্ক দুটো অঙ্ক, ওই দুটো অঙ্কই, বুঝছো কোন দুটো অঙ্ক ফ্লেক্সিবল বাইটে, বুঝলি, যেই দুটো অঙ্ক বারবার করে ক্লাসে করিয়েছি, 2006 সালের অঙ্কটা আর 2014 সালের অঙ্কটা, যেখানে ফিক্সড
মানে ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল, ওটা আঁকতে হবে। ওই অঙ্কটা ভালো করে রাখো, ব্যাস। ওই দুটো অঙ্ক করলে আর না, বাকি দরকার নেই। তাহলে কটা অঙ্ক? বাজেট থেকে 5টা অঙ্ক করলেই কাজ শেষ। মানে ভালো করে, এমন না যে স্যার এই 5টা অঙ্কের মধ্যে পরীক্ষা, আমি একবার বলিনি 5টা অঙ্কের পরীক্ষা আসবে, তুই 5টা অঙ্কই ভালো করে মানে বুঝে করে যাস বাড়িতে, পরীক্ষা কি সুন্দরভাবে নিজে ইজিলি নামাতে পারবি, ইজিলি নামাতে পারবি। তাহলে পারচেজ থেকে ক্যাশ পারচেজ বাদ দিলে কি হবে? এটাকে বাদ দিলে কি হবে? ক্রেডিট পারচেজ। আচ্ছা সোহম, বুঝতে পারছিস তো পয়েন্টগুলো? বাহ, তুই বলেছিলি বাজেট করাতে, করিয়ে দিলাম। হয়ে গেল। তাহলে ক্যাশ পারচেজ গুলো উপরে তুলে দে। আচ্ছা ক্যাশ পারচেজ মানে টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে। তাহলে গেলে লেখ, এখানে লেখ ক্যাশ পারচেজ, ক্যাশ পারচেজ। কোন কোন সেপ্টেম্বর মাসে কত টাকা পারচেজ করেছিস? 37,500। অক্টোবরে 45,000। নভেম্বরে 52,500। ডিসেম্বরে 60,000। বুঝলি তো? এবার ওয়ার্কিং স্পট কি বলেছিল? বলেছিল ডি নম্বর পয়েন্টটা পর, বলছে যত টাকা ক্রেডিটে কেনা হয়েছে 70% আমি পে করে দিয়েছি। কবে? 1 মাস পর পে করে দিয়েছি। তাহলে কি লিখবি? 70% পেড আফটার 1 মান্থ। 70% পেড আফটার 1 মান্থ। এই চ্যাপ্টারটা জানিস 6 সেমেও আছে। কি বললাম বুঝতে পারলি? এই শুনছিস? এই চ্যাপ্টারটা 6 সেমেও আছে, মানে ক্যাশ বাজেট, নট ফ্লেক্সিবল বাজেট, ক্যাশ বাজেট আছে। কিন্তু আমি তো এই বছর 6 সেমের স্টুডেন্টদের করাইনি। স্যার কেন করাননি? আমি বলছি দেখ কেন করাইনি, কেননা এই অঙ্ক আসবে না, আসে না, আজ পর্যন্ত জীবনে কোনোদিন আসেনি, আসে 4th সেমেই। হ্যাঁ, এবার দা সিওর কথা, বিশ্বাস নেই, দিতেই পারে, বাট আমি বলছি দেবে না, তাহলে না করতে হবে না, বলছি না করতে হবে না, দেবে না পরীক্ষা। ঠিক আছে, তো কি বললাম? 70% পেড আফটার 1 মান্থ। তাহলে বল 10,000 টাকা 70%, 7,000 টাকা আগস্টে পাবো। 15,000 70% কত হয়? 10,500 সেপ্টেম্বরে। তারপর 12,500 70%, 8,750। তারপর 10,500, তারপর লাস্টেরটা 12,250 হয়ে গেল। 70% পেড আফটার 1 মান্থ। তাহলে 70% তো পে করে দিয়েছি, আর কত পার্সেন্ট পাই? কি কিছু ভুল হয়েছে লেখা? করে দেখতে তোরা সব। কোনটা? এটা এই দেখ শোন, 10,000 এ 70% 7,000, এটা 70% 10,500, তাহলে 12,500 70% কত? 8750 হয়েছে। তারপর এটা তো 10,500 হবে, আর এটা একটা 12,250। ঠিক আছে সব কটা? হ্যাঁ ঠিক আছে। আমি 70% পে করে দিই, তাহলে কত পার্সেন্ট বাকি আছে? আর 30%। 30% পে করবো, কবে পে করবো বলছি? 30% 2 মাস পর। আরে আমি যাকে মাল পেয়েছিলাম সে টাকা মেরে চলে গেছে, আমি তো ভালো লোক, আমি কেমন টাকা মারবো? আমি ভালো লোক, টাকা মারিনি আমি। ঠিক আছে তো? তাহলে প্লাস দিলে ব্যালেন্স অ্যামাউন্ট পেড, ব্যালেন্স অ্যামাউন্ট পেড আফটার 2 মান্থ। তাহলে কত? 10,000 এর 70%, 7,000 টাকা দিয়ে দিই, বাকি হলো 3,000 টাকা। 3,000 টাকা কবে করবো? সেপ্টেম্বরে। এবার 15,000 এর 30% কত হচ্ছে? 4,500 অক্টোবরে, তাই তো? 12,500 30% কত হয় বলতো? 12,500, হ্যাঁ 3,750। আর লাস্ট 15,000 30%, 4,500। লাস্ট 4টে ঘর যোগ কর, শেষ হয়ে যাবে। 10 আর 3 13,500, এটা 8 আর 4 12, কত হচ্ছে রে? 13,250। 13,250, 10 আর 3 13, 13 14,250, আর লাস্টেরটা 16,750। এটাকে কি বলে? পেমেন্ট টু ক্রেডিটার্স। লেখ এখানে পেমেন্ট টু ক্রেডিটার্স, পেমেন্ট টু ক্রেডিটার্স লেখ। সেপ্টেম্বরে ছিল 13,500, এটা ছিল
13,250, তারপর ছিল 14,250, আর লাস্টেরটা ছিল 16,750। ঠিক আছে তো? তাহলে দেখ কাজটা মিটে গেল, তাই তো? এবার পর এ বি সি ডি 4টে পয়েন্ট হয়ে গেল। এবার কি বলেছে? ওয়েজেস আর পেড অন থার্ড ডে অফ দ্য ফলোইং মান্থ। আচ্ছা বলতো ফলোইং মান্থ মানে এখানে কি বলতে চেয়েছে? ফলোইং মান্থ মানে এখানে বলতে পরের মাসে। এখানে ফলোইং মান্থ মানে বলতে চেয়েছে পরের মাসে। তো ধর জুলাই মাসে আমার ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করেছে ওদের ওয়েজেসটা কবে দেবো? আগস্ট মাসের 3 তারিখে দেবো। তার মানে কি আমি ডিলে করে করে টাকা দিচ্ছি না? তাহলে আগস্ট মাসে যে টাকাটা দিয়েছি কোন মাসের টাকাটা দিয়েছি? জুলাইয়ের টাকাটা দিয়েছি। তাহলে সেপ্টেম্বরে যে টাকাটা দিই কোন মাসে টাকা দিয়েছি? অগস্টের। অক্টোবরে যে টাকাটা দিয়েছি সেপ্টেম্বরে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে 1 মাস লেটে লেটে দিচ্ছি, ডিলে করে করে দিচ্ছি। এটা ডিলে করা বা কখনো কখনো বলতে পারি ল্যাগ ইন পেমেন্ট। ল্যাগ মানে জানিস ল্যাগ মানে কি? ল্যাগ ইন পেমেন্ট মানে পেমেন্ট দেরি করা, ল্যাগ ইন পেমেন্ট। আচ্ছা আমাকে না এই জায়গাটাকে মুছতে হবে, তাই না? তাহলে এই অঙ্কটা আমাদের ক্লাসে করানো ছিল না, তাই তো? মেন ক্লাসে করানো ছিল না, তাই অঙ্কটা করিয়ে দিলাম আমি, ঠিক আছে তো? ঠিক আছে তো? তো দেখ লেখ ওয়েজেস, কি লিখবি এখানে? লেখ ওয়েজেস, বা অনেকে লিখে পেমেন্ট অফ ওয়েজেসও লিখতে পারিস তুই। কি বললাম? পেমেন্ট অফ ওয়েজেসও লিখতে পারিস বা শুধু ওয়েজেস লিখতে পারিস। আমি শুধু ওয়েজেস লিখছি, তোরা পেমেন্ট অফ ওয়েজেস লেখ। তাহলে কি ওয়েজেস 1 মাস পরে পরে দিই। জুলাইয়ের টাকাটা দিচ্ছি আগস্টে। কি রে? জুলাইয়ের টাকা কবে দিচ্ছি? আগস্টে। তাহলে আগস্টের টাকা কবে দেবো? সেপ্টেম্বরে। তার মানে এখানে সেপ্টেম্বরে কোন টাকাটা লিখবো? আগস্টের টাকাটা লিখবো। বল আগস্টের ওয়েজেস কত ছিল? 10,500। অক্টোবরে লিখবো সেপ্টেম্বরের ওয়েজেস কত? 17,500। তারপর কত লিখবো? 17,100, আর লিখবো 12,000। নেক্সট কি বলেছে? ই হয়ে গেল। এফ নম্বর পয়েন্ট বলছে আদার এক্সপেন্সেস যার মধ্যে ইনক্লুড আছে ডেপ্রিসিয়েশন 2000 পার অ্যানাম। তা ডেপ্রিসিয়েশন কি ধরনের খরচ? নন ক্যাশ। ডেপ্রিসিয়েশনটা আসবে না, বাকি টাকা তো আসবে। আদার এক্সপেন্স যত আছে তার মধ্যে 2,000 টাকা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আসবে, লিখে দে। তাহলে বল আদার এক্সপেন্সেস, বল তোরা আমাকে বল সেপ্টেম্বর মাসে আদার এক্সপেন্সেস কত টাকা দেখতে পাচ্ছিস? সেপ্টেম্বর মাসে আদার এক্সপেন্স কত ছিল? 8,000 টাকা ছিল। তাহলে 8,000 টাকা আসবে না স্যার? 6,000 টাকা আসবে। তারপর 5,850 আসবে। তারপর 5,300। তারপর 5,050। জানিস ওরা যখন সিইউতে কোশ্চেন সেট করে, এটা আমি বহু বছর থেকে দেখছি, ওরা কোশ্চেনটা কিভাবে সেট করে দেখা গেছে, এটা বেসিক্যালি দেখা গেছে ওরা এই রিসেন্ট ইয়ার অঙ্ক ওইভাবে তোলে না। ওরা কি করে মানে ইয়ারে যে সমস্ত অঙ্কগুলো আছে ওরা অ্যাডজাস্টমেন্ট গুলোকে ফোকাস করে। অ্যাডজাস্টমেন্ট গুলো তোর পুরোনো অ্যাডজাস্টমেন্ট থাকে কিন্তু অনেক সময় তুই দেখবি আগের বছরে যখন কস্টিং এর পরীক্ষা দিয়েছিলি তোর কস্টিং এ তোর ওভারহেডের কোন অঙ্ক এসেছিল দেখেছিলি? পুরো হুবহু 2019, 1999 আর 2008। তাহলে কি পুরো লাস্ট 4-5 বছরের কোশ্চেন তোলে না? ও পুরোনো অঙ্কই তোলে। ও কিন্তু পুরোনো জিনিসগুলো তোলে, পুরোনো জিনিস কিন্তু রিপিট করতে পারে। তো সেরকম থেকে দেখতে হবে পুরোনো কোন কোন অঙ্কগুলো ওরা রিপিট করতে পারে। বুঝতে পারছিস তো? এই জিনিসগুলো তোকে ফোকাস করতে হবে। পুরোনো অঙ্ক অনেক সময় রিপিট করতে বল না, পুরোনো অঙ্ক রিপিট করলো না আগের বছর সেকেন্ড সেমে কস্টিং এর মেশিন আওয়ার রেট দিল। মেশিন আওয়ার রেট ওই অঙ্কটা সেম অঙ্ক কবে আসছিল? 1999 আর 2008 সেম অঙ্ক। কারণ আমি জানি 2000 ওই অঙ্কটা আমার দেখে পুরো কমন, কারণ ওই অঙ্কটা আমার পরীক্ষায় এসেছিল।
ওই অঙ্কটা আমার পরীক্ষাতেই এসেছিল। আর আমি বারবার করে, আমি যখন তোদের টেস্ট নিয়েছিলাম ক্লাসে, আমি ফাইনাল টেস্ট যখন নিয়েছিলাম, আমি বললাম এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওভারে তোরা তো গুরুত্ব দিসনি, বললে এত কঠিন দেবে না। আমি বলি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি বারবার করে বলেছিলাম, গুরুত্ব দিয়েছিলাম এই অঙ্কটা আসবেই পরীক্ষায়, তো অত গুরুত্ব দিসনি। তো না না, কস্ট আসবে, তো হয়ে গেছে। সুতরাং মাথায় রাখবি, পুরোনো অঙ্ক, আমি যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলছি না, সেইগুলোতে ফোকাস করবি, ঠিক আছে। তো ওটা তোকে মাথায় রাখবি। আর এই পয়েন্ট গুলো কেন রাখলাম, ওরা তো পয়েন্ট গুলোই তুলবে, ওরা তো অ্যাডজাস্টমেন্টের মেনলি পয়েন্ট গুলোই নেয়, পয়েন্ট গুলো পুরোনো পয়েন্টও হতে পারে। তো দেখ নেক্সট কি বলেছে, ওয়েজেস হয়ে গেল, আদার এক্সপেন্স তোদের হয়ে গেল। নেক্সট কি বলেছে বল, স্যার বলেছে কমিশন, কমিশন কিসের ওপর, 5% কমিশন হবে সেলের ওপর, কিন্তু লাইনটা ভালো করে পড়, টোটাল সেলের ওপর 5% কমিশন হবে, পেবেল আফটার 1 মান্থ। এই কমিশনের টাকাটা পে করছি কবে, 1 মাস পর। মানে তুই জুলাই মাসে যে টাকাটা সেল করলি তার উপর যে 5% কমিশন হবে, সেই টাকাটা কবে পেমেন্ট করবো, আগস্টে। তাহলে আগস্টের সেলের উপর যে কমিশনটা কবে পেমেন্ট করবো, সেপ্টেম্বরে। তার মানে এখানে আগস্টের সেলটা ধরতে হবে। তাহলে কি লিখবি, সেলস কমিশন, লেখ সেলস কমিশন, কর সেলস কোচ। তাহলে কোন সেলটা ধরবি বল, জুলাই মাসের সেলটা আগস্টে আসবে, কিন্তু আগস্টের সেলটা সেপ্টেম্বরে আসবে। তাহলে 5%, তাই তো, 90,000 5% কত হবে, 4,500। তারপর 75,000 5% কর, 3,750। তারপর 90 এর 5% 4,500। আর 1,05,000 5% করলে কত হয়, 5,250। ওরা একটা কথা বারবার, আচ্ছা এখানে ব্যাকেটে লিখে রাখ, সুবিধা হবে, 5% অন সেলস। কি করে ক্যালকুলেট করলাম, 5% অন সেলস। ওরা বলেছে এই যে সেলস কমিশনটা আছে না তোমার, বলছে কি লেখা আছে দেখ ভালো করে পড়, নট ইনক্লুড আদার এক্সপেন্স, বলছে আদার এক্সপেন্স মধ্যে এটা ইনক্লুড করা নেই। তো ঠিক আছে, আমরা তো দেখিও নি এটা, আদার এক্সপেন্স মধ্যে ইনক্লুড করা নেই এটা বলেছে, হয়ে গেল। আর মানে একটা দুটো পয়েন্ট আছে, 8 নম্বর পয়েন্টটা পড়। একটা তুই মেশিন কিনেছিস, তুই ফ্যাক্টরিতে প্রোডাকশন করছিস, তো মেশিন লাগবে, তোকে তো মেশিন কিনতে হবে, মেশিন কিনতে হবে। কত টাকা দিয়ে মেশিন কিনেছিস বল, 60,000 টাকা দিয়ে মেশিন কিনেছিস, কিন্তু এই মেশিনের টাকাটা পে করেছিস কবে, সেপ্টেম্বরে পে করেছিস। তাহলে পারচেসেস অফ মেশিনারি, কত টাকা দিয়ে মেশিন কিনেছিস বলতো, 60,000, সেপ্টেম্বরে, তাই তো, সেপ্টেম্বরে লিখে দেয় 60,000। নেক্সট কি বলেছে, আই ডিভিডেন্ড অন ইনভেস্ট, হয়ে গেছে স্যার। যে নম্বর পয়েন্ট বলছে, দ্য কোম্পানি হ্যাজ 10% ডিবেঞ্চার অফ রুপিস 1 লাখ। ঠিক আছে, কোম্পানির একটা লোন ছিল, লোন কত টাকার লোন ছিল বল, এক, এটা মানে 10 লাখ না, 1 লাখ টাকা লেখা, ঠিক আছে দেখে নিচ্ছি। হুম, 1 লাখ টাকা কোম্পানির লোন ছিল, 1 লাখ টাকা, তাই তো, লোন ছিল 1 লাখ টাকা। আর 10% ডিবেঞ্চার, ডিবেঞ্চার মানে জানিস, ডিবেঞ্চার মানে কিন্তু লোন, বড় ধরনের লোন, বড় ধরনের লোন, অনেক বড় লোন হলে তখন টাকা ডিবেঞ্চার বলা হয়। তাহলে 1 লাখ টাকার লোন নিয়ে ডিবেঞ্চার শিখবো, 5th সেমিস্টারে উঠবো, কর্পোরেট অ্যাকাউন্টিং এ ডিবেঞ্চার বলে চ্যাপ্টার আছে, শিখবো, ঠিক আছে তো, ডিটেলসে শিখবো, ইস্যু অফ ডিবেঞ্চার, রিডেমশন অফ ডিবেঞ্চার সব শিখবো, ঠিক আছে তো। তো দেখ লোন নিয়েছি কত টাকা, 1 লাখ টাকা লোন নিয়েছি, লোন নিলে তারপর কি দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, কত পার্সেন্ট, 10%। তাহলে 1 লাখ টাকা 10% ইন্টারেস্ট কত হবে, 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে। এবার ইন্টারেস্টটা পে করছিস তুই কোয়ার্টারলি, কোয়ার্টার, বছরে কটা কোয়ার্টার হয়, 4টে কোয়ার্টার হয়। তাহলে তাহলে 10,000 টাকা যদি ইন্টারেস্ট হয়, বছরে 10,000 টাকা দিতে হবে, তাই তো, বছরে 10,000 টাকা ইন্টারেস্ট দেবো, কি বলছে, প্রতিটা কোয়ার্টারে দিয়েছিস, 4টে কোয়ার্টারে 10,000 টাকা দিয়েছিস, তাহলে এক একটা কোয়ার্টারে কত করে দিয়েছিস, 2,500 টাকা করে দিয়েছিস। ভালো পয়েন্ট দিয়েছিল এটা, তাই তো, 2,500 টাকা করে দিয়েছিস। বলছে তোর কোয়ার্টারটা কবে আছে, মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর, কি কি আছে, মার্চ জুন সেপ্টেম্বর আর ডিসেম্বর। তোর এখানে কোনটা কোনটা পড়ছে, সেপ্টেম্বর আর ডিসেম্বর। তাহলে সেপ্টেম্বরে 2,500 টাকা ইন্টারেস্ট দিয়ে দেয়, আর ডিসেম্বরে 2,500 টাকা ইন্টারেস্ট দিয়ে দেয়। তাহলে হয়ে গেল, কি লিখবি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, লিখ ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তাহলে বোঝা গেল এটা। নেক্সট পয়েন্ট কি বলেছে, বলছে ইন কেস, এটা বেকার দিয়েছে, কোনো কাজে লাগবে না,
তো আমি বলেইছি ইন কেস অফ ডেফিসিট ইন ক্যাশ, বলছে ক্যাশে যদি তোমার কোনো ডেফিসিট হয়, ঠিক আছে তো, ইন এনি মান্থ, কোনো মাসে কোম্পানির যদি কোনো মাসে ক্যাশে যদি শর্ট পড়ে, ক্যান অ্যারেঞ্জ ওভারড্রাফট, ও ওভারড্রাফট অ্যারেঞ্জ করতে পারে, ঠিক আছে, ফ্রম দ্য ব্যাংক, ব্যাংকের থেকে ওভারড্রাফট নিতে পারে ফর লাস্ট মান্থ, সাচ ওভারড্রাফট ইজ টু বি রিপেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত সম্ভব ও রিপেড করে দেবে ওভারড্রাফটের টাকাটা, আউট অফ সারপ্লাস ক্যাশ অফ সাবসিকুয়েন্ট মান্থ, ইগনোর ইন্টারেস্ট অন ওভারড্রাফট। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। বল ওভারঅল একটা ক্যাশ বাজেট করালাম, একটু টাইম বেশি নিয়ে করালাম, বাট বুঝতে পারলি তো ক্যাশ বাজেট, ঠিক আছে। বাড়িতে প্র্যাকটিস করবি, আমি যে তিনটে অঙ্ক বললাম কর না, একটা একটা করে, আজকে এটা করে দিলাম, কালকে একটা কর, আজকে 7 করে দিলাম, কালকে 9 কর, পরশুদিন 11 কর, এই তিনটে অঙ্ক করে ফেললি, ব্যাস তুই শিওর একদম বলবি 10 পেয়ে গেছি, 10 পেয়ে গেছি, বাজেট থেকে 10 পেয়ে গেছি, আর ওখানে ফ্লেক্সিবল বাজেট থেকে দুটো অঙ্ক করবি, তো সুন্দরভাবে 10 পেয়ে যাবি, সমস্যাই নেই, হয়ে গেল। আমাকে একটু যোগ করে বলতো কত হচ্ছে, এ কটা যোগ করে কত হচ্ছে, এটা তাই তো, এটা রিসিটস, এটা তিনটে যোগ করে 1,24,250। এবার এটা কর, 1,34,500, তাই তো, বোঝা গেল। এবার দেখ, তোরা সবাই থাকা বোর্ডের দিকে তাকা, তোর টোটাল টাকা আসলো কত, এত টাকা আসলো, টোটাল টাকা আসলো কত, এত টাকা, তাই তো, টোটাল টাকা আসলো এত টাকা, আর গেল কত স্যার, এত টাকা, তাহলে শর্ট পড়লো কত, মানে বুঝতে পারছিস তো, 10,250 ব্যালেন্স হচ্ছে। আচ্ছা এই যে ব্যালেন্সটা আসলো, তার মানে তুই ভাবনা, চিন্তা ভাবনা কর না, তোর ক্যাশ এসছে 1,24,250 আর ক্যাশ গেছে কত, এত টাকা, তাহলে কি হচ্ছে, নেগেটিভ বেরোচ্ছে না, অ্যান্সারটা নেগেটিভ তো, এটা কত হলো, -10,250, তাই কি না, বোঝা গেল, মাইনাস, বুঝতে পেরেছিস। এইবার সেপ্টেম্বর মাসের যেটা ক্লোজিং ব্যালেন্স, সেটা তো অক্টোবরের ওপেনিং ব্যালেন্স, ওপেনিং এ কত লিখবো, -10,200, হ্যাঁ কি না, -10,250। তাহলে এবার তিনটে যোগ বিয়োগ করে, দুটো যোগ বিয়োগ করে দেখ, দুটো যোগ করে ওটা বাদ দিয়ে কত হচ্ছে, কত, 71,875। এবার তার থেকে এবার কর 1 2 3 4, এই কটা যোগ করে দেখ কত হচ্ছে, কত হচ্ছে এটা, 350। এ ভাই 375 কি করে হয় ধরতে, এখানে এটা 350 তো হবে, 75 তো হবে না। আচ্ছা বল দেখি কে করবি মাইনাস, এবার এই টাকাটা আসলো 71 আসলো, বেরিয়ে গেল এত টাকা, তাহলে কি হবে, আবার নেগেটিভ হবে, আবার নেগেটিভ, কত টাকা, 13,475, ঠিক আছে। এবার এই টাকাই এবার এখানে উঠে যাবে নভেম্বরে, -13,475, কত হচ্ছে দেখ, 90,525। হ্যাঁ হাসিস কেন অঙ্কটা করতে করতে, ও আচ্ছা। এবার এই 1 2 3 4 5, এই পাঁচটা যোগ করে দেখ কত হচ্ছে, 93,650। তাহলে কর এই এইটা থেকে, এত টাকা থেকে এত টাকা বাদ, তাহলে -3,125, ঠিক আছে, সেটা আবার উপরে উঠে যাবে, -3,125, এই তিনটি যোগ করে কত হচ্ছে বল, 1,05,250। এবারে করে যোগ করে বল কত হচ্ছে, কেমন অঙ্ক, ঠিক আছে, একটা সুন্দর অঙ্ক করে দিলাম, 1,01,550। এবার এটা থেকে মাইনাস কর, দেখ কত বেরোচ্ছে, 3,700, শেষ। যেটা বেরোলো তাকে বলে কি, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, ঠিক আছে। তাহলে কি করে করলাম এটা, a মাইনাস বি, এটা কবে এসেছিল অঙ্কটা, 2007 সালে, আমাদের বেলা ক্যাশ বাইর আসেনি, আমাদের বেলা ক্যাশ বাইর আসেনি, ফ্লেক্সিবল বাইরও আসেনি, আমাদের বেলা ক্যাশ বাইর এসেছিল
এটা তো 15 নম্বরের অঙ্ক এসেছিল, 15 নম্বরে তো ক্যাশ বাইট সাথে চলে এসেছিল, আর আমরা তো 8 পরীক্ষা দিয়েছিলাম। 8 কেমন এসেছিল, কেমন বাইট এসেছিল? 5 নম্বরের ছোট বাইট, বলো কোন অঙ্কগুলো? শুধু কালেকশন ফর্ম ডিটেইলস বের করে দাও, 5 নম্বর এসেছিল, ঠিক আছে তো? তখন আমাদের 15 নম্বর আসতো, মেশিন আওয়ার রেট থেকে একটা 15 নম্বর এসেছিল। হ্যাঁ, মেশিন আওয়ার রেট থেকে 15 নম্বর এসেছিল, আমার যত মনে পড়ছে। মার্জিনাল কস্টিং থেকে 15 নম্বর এসেছিল, ঠিক আছে তো? যাই হোক, এরকম অঙ্ক ছিল। তো বুঝতে পারলি তো অঙ্কটা? যাই হোক, বাদ দে। বল, অঙ্কটা বোঝা গেল? তখন তো কিছুই ছিল না, অ্যাক্টিভিটি বেস কস্টিং ছিল না, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট ছিল না, শর্ট টার্ম ডিসিশন মেকিং ছিল না। না না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা দেখ, শোন, তাহলে এই অঙ্কটা হলো, আচ্ছা আসছে। তাহলে কি বললাম? আচ্ছা একটু পিডিএফটা দেখা দেখি ওকে, তো প্রিন্ট আউটটা নিয়ে এসছিস? আচ্ছা আচ্ছা আসছে। তাহলে বুঝতে পারলি তো এগুলো? তাহলে ক্যাশ বাইটের যে কটা বললাম আমি তোকে, এগুলো করলেই এনাফ। দু 2011 সালে অঙ্কটা বের করতো ক্যাশ বাইটের। না না না, করাচ্ছি না আমি, শুধু একটা অ্যাডজাস্টমেন্ট দেখছি। কত নম্বর অঙ্কটা বল, তাহলে বেরিয়ে যাবে। এই আচ্ছা ভালো করে শোন, 7, 9, 11 যে তিনটে বললাম, তিনটে ইয়ার, 2007 সাল, 2009 সাল, 2011 সাল, এই তিনটে ইয়ারের অঙ্ক তো ঠিকই আছে, কিন্তু ওই পয়েন্টটা নেই যে পয়েন্টটা চাচ্ছিলাম। বুঝতে পারলি কোন পয়েন্টটা? ডিসকাউন্টের পয়েন্টটা নেই, ডিসকাউন্টের পয়েন্টটা নেই। ডিসকাউন্টের পয়েন্টের জন্য তাহলে আরো একটা অঙ্ক বাড়াতে হবে, আর কিছুই না। 7, 9, 11 করলি, অবশ্যই করবি। ডিসকাউন্টের পয়েন্টের জন্য যে কোনো একটা অঙ্ক বাড়াতে হবে, যে কোনো একটা অঙ্ক তুই 2010 থেকে 20, যে কোনো একটা অঙ্ক পেয়ে যাবি, যে কোনো একটা অঙ্ক। 11-র পরে যে কোনো অঙ্ক তুই ডিসকাউন্ট আছে, আছে ডিসকাউন্ট কিন্তু আসবে। ওটা 5 তো পরে বললাম, পরে আছে। তুই 2015-তে যা, 18-তে যা, 21-এ যা, 21-এ তুই করবি, 21-এ তুই করতে হবে, 21-এর সালেও ডিসকাউন্ট আছে। মানে সব সালে এসছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট তো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিসকাউন্ট তো আসছে এই বছর, ঠিক আছে? ডিসকাউন্ট পয়েন্টটা, ডিসকাউন্ট সোজা পয়েন্ট, ঠিক আছে তো? তো হয়ে গেল। এবার ফ্লেক্সিবল বাইট যদি আমি বলে দিই কোন কোন অঙ্ক, কারণ আমি যখন বলছি ইয়ারগুলো এখন বলে দিয়েছি, তোরা প্র্যাকটিস করতে পারবি। ফ্লেক্সিবল বাইটের জন্য তোরা 2006 সাল, ঠিক আছে? 2006, 2012 আর 2014, ব্যাস ইনাফ, আর দরকার নেই, আর দরকার নেই, অনেক হয়ে গেছে। 6, 12 আর কোনটা বললাম, 14, তাহলে তিনটে, আর ওখানে তিনটে, 6টা, ব্যাস 6টা করলেই এনাফ।
বাজেট শেষ। ছটা অঙ্ক তো করা যাবে নাকি? ছটা অঙ্ক তো ইজিলি করা যাবে। কার ফোন এটা? এবং ফ্লেক্সিবল বাইরে যে কটা অঙ্ক বললাম সব কটা অঙ্ক ক্লাসে করানো, ঠিক আছে? সব কটা অঙ্ক ক্লাসে করানো।